Assalamu alaikum everyone. This is Syed Niyaz Mahmud, lecturer in English. How are you everyone? Hope you all are very well. Alhamdulillah, I am also very well. Dear students, আমরা গত ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সামনে আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। এখানে তোমরা লক্ষ্য করছো আমি 4টি সেন্টেন্স দিয়ে রেখেছি। আমরা আজকে সেই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব, কোন গ্রামারের কারণে এবং কিভাবে আমরা সেগুলো করব সেটাই আলোচনা করব। ইতিপূর্বে ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমি আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো এবং সেই নিয়মগুলো বাসায় ভালোভাবে আয়ত্ত করে এবং এরপরেও যে ক্লাসগুলো আমি করেছি সেই ক্লাসগুলোতে প্র্যাকটিসগুলো করেছো। যদি করে থাকো সেই নিয়মগুলো সামনে নিয়ে বসো, যাতে আমি এই নিয়মগুলো বলার সাথে সাথে তোমরা মিলিয়ে নিতে পারো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে আশা করি। তো চলো আমি শুরু করি। প্রথমে রয়েছে he studied hard so that। আমরা ইতিপূর্বে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন সবার প্রথমে যে নিয়মটা নিয়ে আলোচনা করেছিলাম সেটাই হলো so that এবং in order that। তো আমরা কি শিখেছিলাম তখন মনে আছে নিশ্চয়ই তোমাদের? so that নিয়মটা আমরা শিখেছিলাম যদি কোনো সেন্টেন্সে so that বা in order that থাকে এবং তার আগে যদি প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশে সাবজেক্টের পরে আমরা ক্যান অথবা মে বসাবো। আবার যদি প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশে সাবজেক্টের পরে কুড অথবা মাইট বসাবো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানে রয়েছে হি স্টাডিড, তার মানে এটা ভার্বের পাস্ট ফর্ম। আর আমরা সবাই জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে এটা কোন টেন্সে আছে সেটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। কোন টেন্সে আছে তাহলে? পাস্ট ইনডিফিনিট। ইয়েস, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আছে তাহলে সো দ্যাট এর আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে তাহলে আমরা বুঝতেই পারি যে পরের অংশে সাবজেক্টের পরে কি হবে? কুড হবে। তাহলে সেই অনুযায়ী অর্থের সাথে মিল রেখে যে কোনো সেন্টেন্স তুমি ইউজ করতে পারো। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি এবং তোমরা খেয়াল করে দেখো। তাহলে হি স্টাডিড হার্ড, he could make a good result। তো লক্ষ্য করে দেখো আমি কি লিখেছি যে he could make a good result। তাহলে এখানে he could বসাম কেন? একটু আগে আমি আলোচনা করেছিলাম, তোমরা তখনই খেয়াল করেছো যে সো দ্যাট এর আগে এখানে প্রেজেন্ট টেন্স হলো তো ক্যান, এবং যেহেতু সো দ্যাট এর আগে এখানে পাস্ট টেন্স তাই আমাদের এখানে কি বসাতে হবে? কুড বসাতে হবে। আমি একটা দিয়ে দেখিয়ে দিলাম যে হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড মেক এ গুড রেজাল্ট। এবং এই সো দ্যাট এর আগে এরকম স্টাডিড হার্ড থাকার কারণে পরবর্তী অংশটা আর কি কি সেন্টেন্স হতে পারে সেটা তোমরা এই নিয়মটি অনুসরণ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি দেখবো আসলে যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা। ওকে, আমরা সেকেন্ড নিয়মে চলে যাই। ইট ওয়াজ লং টাইম সিন্স। এখানে নিয়মটা কি আমাদের? সিন্স। তো সিন্স বাক্যের মাঝখানে যেহেতু রয়েছে, আমরা জানি সেন্টেন্সের শুরুতে সিন্স থাকলে একরকম মিনিং এবং একরকম ব্যবহার, আবার একইভাবে যদি বাক্যের মাঝখানে থাকে সেক্ষেত্রে আবার একটু অন্যরকম নিয়ম। তো আমরা ইতিপূর্বে আগের ক্লাসে আমরা শিখেছিলাম সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশ হবে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। আগে যখন আমি আলোচনাটি করেছিলাম তখন অবশ্যই তোমরা লিখে রেখেছো, এখন মিলিয়ে নিয়েছো। তাহলে কি বলেছি আমি যে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি আছে? ইট ওয়াজ লং টাইম সিন্স। এখানে রয়েছে ইট ওয়াজ, তার মানে এটা পাস্ট টেন্সে রয়েছে। যেহেতু পাস্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা পরের অংশটা কি করব?
পাস্ট পারফেক্ট টেন্স করব। তো আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, যে সাবজেক্টের পরে হেড বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে আমরা এটা অর্থের সাথে মিল রেখে আমরা কি বসাতে পারি, ইট ওয়াজ লং টাইম সিন্স উই হ্যাড মেড লাস্ট। এখানে ইট ওয়াজ লং টাইম, যেহেতু সিন্স আছে এবং তার আগে পাস্ট টেন্স রয়েছে, সেই হিসেবে আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স করলাম। তো পাস্ট পারফেক্ট অবজেক্ট কি হ্যাড এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, সেই অনুযায়ী আমি করলাম উই হ্যাড মিট লাস্ট। এখন এই সেন্টেন্সটিকে আর কি কি বাক্য এখানে বসিয়ে আমরা কমপ্লিট করতে পারি সেটা কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও আমাকে। আমি চলে তৃতীয় নেমে ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ আমরা কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে পড়েছি এবং আমাদের যে 3 নং আইটেমে গ্রামাটিক্যাল আইটেম রয়েছে ফ্রেজ ওয়ার্ড, সেখানেও আমাদের এই শব্দটা লাগে, ফ্রেজ শর্ট ওয়ার্ডটি লাগে অ্যাজ লং অ্যাজ, যার অর্থ দাঁড়ায় যতক্ষণ ধরে। যতক্ষণ ধরে এরকম অর্থ বোঝানোর ক্ষেত্রে আসলে অ্যাজ লং অ্যাজ ব্যবহার করা হয়। এটা আসলে আগের এবং পরের কথার সাথে মিল রেখে সেন্টেন্সটি করতে হয়। তাহলে এখানে কি লেখা আছে যে ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ, অপেক্ষা করো যতক্ষণ ধরে। এটা তুমি অর্থের সাথে মিল রেখে যে কোনো কিছু বসাতে পারো। যদি আমরা বসাই যে অ্যাজ লং অ্যাজ, ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ দ্য রেইন কন্টিনিউজ, অর্থাৎ যতক্ষণ ধরে বৃষ্টি অব্যাহত থাকে অপেক্ষা করো। অর্থাৎ এখানে অপেক্ষা করার জন্য বলেছে যে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ মধ্যে অপেক্ষা করো, সেই অর্থের কারণে এখানে আমরা ব্যবহার করলাম দ্য রেইন কন্টিনিউজ। তুমি ভিন্ন কিছু করতে পারো অ্যাজ লং অ্যাজ এর অর্থের সাথে মিল রেখে ভিন্ন সেন্টেন্স কি কি হতে পারে বা তোমার ধারণায় কি কি আসে সেই সেন্টেন্সগুলো আমাকে কমেন্ট করে জানাও। আমরা চলে যাই লাস্ট নিয়মে, ডু ইউ নো হোয়ার। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার যে প্রথমে সাবজেক্ট বসে, এরপর অক্সিলারি ভার্ব থাকলে বসে, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে একটা অবজেক্ট বসে, প্রিপোজিশন যুক্ত করা লাগে মাঝে মাঝে। কিন্তু যদি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসি, আগে এনে আমরা ইন্টারোগেটিভ করি। কখনো কখনো টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমরা ডু ডাজ ডিড কে আগে নিয়ে আসি। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ আনি, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড আগে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে লক্ষ্য করে দেখো ডু ইউ নো রয়েছে হোয়ার, তাহলে ডু ইউ, এখানে ইউ সেকেন্ড পারসনের কারণে এখানে আমাদের ডু বসেছে। যেহেতু আমরা জানি যে ইউ, আই, উই, দে এগুলোর সাথে কি বসে, ডু বসে, আর হি, শি, ইট এগুলোর সাথে সাধারণত কি বসে, ডাজ বসে। তাহলে এখানে ইন্টারোগেটিভ করতে যেতে হবে, তাহলে ইউর সাথে আমাদের কি আনতে হবে, আগে ডু এনেছি আমরা, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার কোথায়। এখন এটা আসলে প্রশ্ন করতেছি আমরা, এখন কোথায় কি হতে পারে, যে কোনো তুমি কাউকে খুঁজতেছো, এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডু ইউ নো হোয়ার, তুমি কি জানো কোথায়, কোথায় সে বাস করে, কোথায় সে চাকরি করে, বা কোথায় সে বর্তমানে আছে, বা কোথায় সে খেলে, এরকম যে কোনো সেন্টেন্স তুমি করতে পারো। তাহলে আমরা কি, আমি একটা দেখে করিয়ে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, হোয়ার হি ওয়ার্কস, ডু ইউ নো হোয়ার হি ওয়ার্কস, এটা আমরা করতে পারি যে তুমি কি জানো যে কোথায় সে কাজ করে। এখন ওয়ার্কস না দিয়ে তুমি অন্য কিছু লিখতে পারো, যে ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা লিখতে পারো যে সে কোথায় বাস করে। আমরা আরো কিছু বলতে পারি, ডু ইউ নো হোয়ার হি প্লেজ, কোথায় সে খেলা করে। এখন যেহেতু এটা ইন্টারোগেটিভ, শেষে অবশ্যই আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে আসলে সেন্টেন্সটা যে স্ট্রাকচার সেটা হবে না। ডু ইউ নো এটা প্রশ্ন করার জন্য এরকম হি ওয়ার্কস, হি লিভস, হি প্লেজ এগুলা ব্যতীত আর কি কি সেন্টেন্স দিয়ে তুমি এই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারো সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আমি দেখব। আজকের ক্লাসে আমি কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। ইতিপূর্বে অনেক স্টুডেন্টরা আমাকে বলেছে যে কমপ্লিট সেন্টেন্সে কিছু এক্সারসাইজ দিয়ে ক্লাসটা নেওয়ার জন্য, সেই হিসাবে আমি নিলাম।
এরপরে যদি কমপ্লিটিং সেন্টেন্সের কোনো রোল নিয়ে তোমাদের মানে কষ্ট ফিল করো তোমরা, তাহলে আমাকে জানাবা, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।